ভাই কালকে মনে হয় কয়েকটা মানে আপনি ভুল করছিলেন। কোনটা? ম্যাথ মিলানের কে তারপরে ঝামেলা। ও মিলে নাই? ওই তিনটা সেকশন থেকে যেটা করলেন না, ওটার আমার একটা অ্যান্সার আসছে 7.10 আর একটা হচ্ছে 3.21। ও আচ্ছা ভাই, আপনারা বলছিলেন আমাকে, দেখেন এই যে একটা প্রবলেম তুলে রাখছি, বুঝছেন? এটা ভার কেন্দ্র। ভার কেন্দ্র বলছিলেন যে মাইনাসের একটা হচ্ছে দেখাইতে। তো দেখেন এটা একটা দেখে নেন। চিত্র হতে, এই চিত্র হতে এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে সেন্ট্রয়েড নির্ণয় করো। সেন্ট্রয়েড মানে সেন্টার অফ গ্র্যাভিটি, সাপেক্ষে সেন্ট্রয়েড আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি বের করি, এক্স অ্যাক্সিস কোনটা? এই যে এক্স অ্যাক্সিস, আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা ভার কেন্দ্র বের করব। ঠিক আছে, তাহলে এখানে কয়টা সেকশন ধরতে পারি দেখেন। আমার এটা হলো বস্তু, এখান থেকে শুরু হয়ে এই যে এই পর্যন্ত বিস্তৃত। তাহলে এই টোটাল বস্তু, রেলওয়ের পরীক্ষা তো বাতিল। হ্যাঁ রেলওয়ের পরীক্ষা বাতিল হয়েছে। ভালো হয়েছে, খুশি হয়েছি। হুম, রেলওয়ের পরীক্ষাতে তো একটু ঝামেলাই হয়েছিল তাই না? আর ওই থেকে তো শুরু। হ্যাঁ, কারণ শুনছিলাম যে 500 কতগুলো যেন পোস্ট আছে, এর চেয়ে বেশি পরিমাণে প্রশ্ন বিক্রি করছে, এরকম কিছু শুনছিলাম। কয়টা কুইশন বিক্রি করছে। হুম হুম, এটাই খাইছে, রেলওয়েতেই দুর্নীতি হয়েছে মেবি বেশি পরিমাণে। এটা কাটমার্কও অনেক হতো, বুঝছেন? রেজাল্ট দিলে এটা কাটমার্কও অনেক হইতো, ঠিক তো না পোলাপান? ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। আমার পরীক্ষা কেমন? আর একটা সুযোগ আসলো, আবার নতুন সার্কুলারও হতে পারে, বলা যায় না। না আর মনে হয় সার্কুলার হবে না, যারা আবেদন করছে ওদের ভিতর থেকে হয়তো পরীক্ষা হবে। এটা ভাই 2019 সালে সার্কুলার, বুঝেন? ও আচ্ছা, সে তো অনেক আগের তাহলে। ও এটা হচ্ছে আরো একবার সার্কুলার হয়েছিল একবার হওয়ার পরে। দুইবার রিসার্কুলার হয়েছে। এবার আবার ওই যে এটিও একটা সার্কুলার ছিল, এটিইও, অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার, ওইটাও মনে হয় বাতিল হতে পারে। দুর্নীতিতে দেশে সব বাতিল। না এখন পদ দেখে যে ভাইভাতে 200 মার্ক থেকে 100 মার্কে নিয়ে আসলো মনে হয় বিসিএস এ। এটা একটু ভালো হয়েছে, কারণ 200 মার্ক ভাইভাটা এত দরকার নাই। এত ভাইভা থাকবে কেন? ভাইভা মার্ক এত, এটা সম্ভব নাকি? প্রাইভেটে তো মার্ক চাই ভাইভাতে, 200টা মার্ক, মানে ভাইভাতে বেশি মার্ক থাকলে যে 5-10 মার্ক গেছে মনে করেন মেরিট নির্ধারণ করে দেয়, এনে 200 মার্ক, এটা অনেক বেশি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইভাতে যাকে মার্ক বেশি দেবে সেই ক্যাডার হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথমে বের করব এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে এইটা। তো সব একটু দেখেন, এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের এই বস্তুটার কিন্তু কোনো ফর্মুলা আমাদের জানা নাই। এই টোটাল বস্তুর যদি আমি একেবারে যদি বের করতে চাই ভার কেন্দ্র, তাহলে কিন্তু আমার কোনো ফর্মুলা নাই। এরকম আমাদের কি কোনো জিওমেট্রিক্যাল আছে, কোনো ফিগার আছে এরকম একদম এই টোটাল বস্তুটা নাই। তো আমাদের আমাদের কি করতে হবে, আমাদের এই যে টোটাল বস্তুটা আছে, এই বস্তুকে আমাদের যে জিওমেট্রিক্যাল ফিগারগুলো, যেমন আমাদের হতে পারে সার্কেল, সেমি সার্কেল বা কোয়ার্টার সার্কেল বা ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গল, এইগুলাতে আমাদের ডিভাইড করতে হবে, যাতে আমরা ফর্মুলা বসাইতে পারি, ফর্মুলা আমরা হচ্ছে বসাতে পারি। তো আমরা কি করব, দেখেন এই যে এইটুকু যদি আমি আলাদা করি, এইটুকু তাহলে আমাদের একটা সেকশন হয়। বললাম এটা হলো 1 নম্বর সেকশন। এই যে কোয়ার্টার সার্কেলটা, হ্যাঁ এইটুকু হলো 1 নম্বর। তারপরে এইটুক বাদ দিয়ে আমাদের বস্তুটা কিন্তু এই যে এরকম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এটারও আমাদের কোনো ফর্মুলা নাই। তো কি করব আমি, এই টোটালটা আমি ধরে নেব হচ্ছে আমাদের 2 নম্বর সেকশন, এই সাদা অংশটা সহ ধরলাম এটা 2 নম্বর সেকশন। বুঝতে পেরেছেন? তাহলে এটা 1 নম্বর সেকশন গেল কোয়ার্টার সার্কেল, আর এই সাদা অংশ সহ একটা রেক্ট্যাঙ্গল, রেক্ট্যাঙ্গল, এটাকে আমি ধরলাম 2 নম্বর সেকশন। তাহলে আমি তো সাদা অংশ একবার বেশি নিছি, তাহলে এটাকে 3 নম্বর সেকশন ধরে দিলাম, যেটা আমি মাইনাস করে দিব। হ্যাঁ, তাহলে কিন্তু আমার এই বস্তুটা কিন্তু হলো। তাহলে কয়টা সেকশন হলো? 3টা সেকশন হলো। এখন যদি 3টা সেকশন হয়, তাহলে আমি এক্স ভারটা যদি বের করি, তাহলে আমার কেমন হবে? এই যে এক্স ভার মানে হচ্ছে a1 x1
প্লাস a2x2 মাইনাস a3x3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 মাইনাস a3। এই যে মাইনাস করছি কোনটা, সেই ফাঁকাটা কিন্তু মানে কোয়ার্টার একটা সার্কেল আছে সেটা আমরা মাইনাস করে দিচ্ছি। তো এখন a1 কোনটা, a1 হলো 1 নম্বর সেকশনের এরিয়া, 1 নম্বর সেকশনের এরিয়া। তাহলে 1 নম্বর সেকশনের এরিয়া, 1 নম্বর সেকশন কোনটা আমাদের, কোয়ার্টার সার্কেল, পাই আর স্কয়ার বাই 4। পাই আর স্কোয়ার বাই 4। তাহলে পাই আর স্কোয়ার যদি করি, এটা পাই আর স্কোয়ার আর কত, তাহলে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আছে 60 মিলিমিটার, তাহলে আর এর মান 60 মিলিমিটার। তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, যেহেতু কোয়ার্টার সার্কেল এটা মানে একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, এজন্য আমরা 4 দ্বারা ভাগ করলাম। তাহলে আমাদের আসে 900 পাই। তাহলে a1 এর ভ্যালু কত, 900 পাই। আমি লিখলাম a1 এর ভ্যালু 900 পাই, নিচেও a1 এর ভ্যালু 900 পাই। তারপরে x1, তাহলে x1 মানে হচ্ছে আমার 1 নম্বর সেকশনের ভারকেন্দ্রের দূরত্ব y অক্ষ থেকে। x1 মানে হচ্ছে y অক্ষ থেকে 1 নম্বর সেকশনের ভারকেন্দ্রের দূরত্ব। তাহলে 1 নম্বর সেকশনটা কিন্তু এই যে কোয়ার্টার সার্কেল, তাহলে এই সেকশনের ভারকেন্দ্র এরকম একটা জায়গাতে থাকে আমরা জানি। তাহলে এই বিন্দুটা y অক্ষ থেকে কত, 4r ডিভাইডেড বাই 3 পাই। 3 পাই। 4r ডিভাইডেড বাই 3 পাই। তাহলে যদি করি 4r, আর কত, এই যে 60 মিলিমিটার। তাহলে কত, 3 পাই 25.46। তাহলে এই যে আমি লিখলাম x1 এর ভ্যালু হচ্ছে 25.46। এবার আসি a2 x2 মানে 2 নম্বর সেকশনে। তাহলে 2 নম্বর সেকশনটা ছিল আমাদের এই সাদা অংশটা সহ এই রেক্ট্যাঙ্গলটা, তাই না? তাহলে এইটার আমাদের এই যে এটা কত, ভূমিটা কত, এই যে এইটুকু নিচেরটুকু দেখেন, এই যে 60। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 60, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টও 60, কারণ সব জায়গায় সমান এটা এই রেডিয়াসটা, তাহলে 60। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত, অথবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত, দৈর্ঘ্যটা 120। 120। কিভাবে বুঝলাম এটা, দেখেন এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত, 60, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টও 60, তাহলে 60 60 120। তাহলে এরিয়া কত হবে, 120 ইন্টু 60, 120 ইন্টু 60 এরিয়া। তাহলে এরিয়া লিখেছি কত, 120 ইন্টু 60। তারপরে আসবো x2 মানে কি, 2 নম্বর সেকশনের হচ্ছে ভারকেন্দ্রের দূরত্ব y অক্ষ থেকে, 2 নম্বর সেকশনের ভারকেন্দ্রের দূরত্ব y অক্ষ থেকে। তাহলে এই যে 2 নম্বর সেকশনটা, এই 2 নম্বর সেকশনের ভারকেন্দ্র কোথায় আছে, মাঝখানে, অবশ্যই মাঝখানে। তাহলে এইখান থেকে এইটুকু 60 হলে এটা কি 30 হবে না? কিন্তু আমি তো x অক্ষের আমি ডান দিকে গেলে পজিটিভ, বাম দিকে আসতে লাগতেছে মানে আশা লাগতেছে এটা, কারণ y অক্ষটার আমার এই যে বাম পাশেও আমার একটা অংশ ছিল, এই কারণে আমার বাম দিকে আসতে হবে। তাই এই 30 মাইনাস 30 কিন্তু এটা মাইনাস 30 হয়ে যাবে, দেখেন এটা মাইনাসের। আবার এইখানে যে মাইনাস দেওয়া আছে a3 মানে দেখেন এই যে এখানেও এটাও যা এটাও তাই, এটা সলিড এটা ফাঁপা। তাহলে এই যে 60 মিলিমিটার, তার মানে পাই আর স্কোয়ার বাই 4, পাই আর স্কোয়ার বাই 4, তার মানে কত আসবে, 900 আসবে। আবারও 900 পাই, কারণ একবার তো আমি করেছি, তাই না? তাহলে কত আসলো, 900 পাই। আবার x3 কত হবে, তাহলে এই যে এরকম একটা জায়গাতে থাকবে, তার মানে এই যে 4r বাই 3 পাই, তাই না? 4r বাই 3 পাই। তাহলে আমার এখানে, তাহলে এটাতে যে সূত্রের মাইনাস ছিল, a3 হলো 900 পাই আর x3 হলো মাইনাস 25.46, মাইনাস 25.46। আর নিচে এই যে আমাদের তিনটা যে এরিয়া, সেই তিনটা এরিয়া বসায় দিলাম, 900 পাই 120 ইন্টু 60, a3 হলো 900 পাই। দেখেন বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তাহলে এটা হিসাব করলে আসবে 10 মিলিমিটার, তাহলে এটাই অ্যান্সার। ভাই আরএস কুর্মির বইটা কি আপনার এনে আছে, না, পিডিএফটা? আরএস কুর্মির পিডিএফ থাকতে পারে, এমসিকিউ হ্যাঁ আছে মনে হয়। ভাই ওই পিডিএফটা তাহলে একটু গ্রুপে দিয়ে দিন তো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে দিয়ে দিব। রাতে এখন ঘুম ধরতেছে কেমন যেন, এই সময় তো ক্লাস না কষ্ট হয়ে যাচ্ছে। শীতের দিন না গ্রামে, রাত 10টা মানে অনেক রাত। হ্যাঁ অনেক রাত, এই যে কখন রাত হইছে বুঝছেন, সবাই ঘুমায় গেছে এলাকার।
আরে আমি একটু টেনশন রিল্যাক্স ফ্রি আছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো মেহেদি। টেনশন ফ্রি না? এটাই মেইন কারণ না? না, তারপরে রাত একটু বেশি হয়ে যায় আর কি। এখন রাত মনে হয় বড় একটু, না? জি ভাই। জি ভাই, শীতের রাত তো বড়ই। অনেক বড়, 5টা থেকে সেই 6টা পর্যন্ত প্রায় 13 ঘন্টা। হুম হুম হুম। কালকে রাতে 10টা বাজে ঘুমায় গেছিলাম, 10টা বাজে ঘুমায়া দেখি যখন আজান দিচ্ছে তখন ঘুম ভেঙে গেছে। পরে মসজিদে গেলাম, মসজিদ থেকে এসে একটু পড়লাম অল্প একটু, পরে আবার সারাদিন অনেক টাইম পাইছিলাম। আজকে যে আগে ঘুম ধরতেছে এই কারণে। আচ্ছা, তাহলে এক্স ভারটা তো বের করতে পারবেন নাকি? এক্স ভার, জি ভাই। তাহলে ওয়াই ভারটা যদি বের করি কেমন হবে? তাহলে হ্যাঁ। সূত্রটা কি হবে? এরিয়া তো সেম a1 y1, a1 y1, প্লাস এই যে। তাহলে 1 নম্বর সেকশনটা হলো a1 y1, 2 নম্বরটাও যোগ হবে, 2 নম্বরটা a2 y2, যেহেতু পুরো 2 নম্বরটা এই যে এটা ধরে পুরোটা ধরে যোগ দিছি, এই যে ফাঁপা যে কোয়ার্টার সার্কেলটা আছে এটা মাইনাস করা লাগবে। তাহলে a3 y3, আর নিচে হবে a1 প্লাস a2 মাইনাস a3। দেখেন এটা বুঝেছেন কিনা। এবং এরিয়া কিন্তু আমাদের বের করাই আছে, এরিয়া আমাদের বের করাই আছে। তাহলে এরিয়া যে এখানে a1 ছিল 900 পাই, 900 পাই থাকবে, y1টা লিখতে হবে। তারপরে a2 এখানে কত ছিল? 120 ইন্টু 60, মানে 6 বারং 72, 6 বারং 72, দুইটা শূন্য, 7200। তো y2টা আমাদের এখানে লিখতে হবে। তারপরে মাইনাস হচ্ছে a3, মানে 900 পাই, 900 পাই y3টা এখানে আমাদের লিখতে হবে। আর নিচে 900 পাই, a2 হচ্ছে 7200। ভাই দেখা যাচ্ছে না একটু। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 900 পাই, তারপরে হচ্ছে 7200, 7200 চিত্রটা কই, এই যে। তাহলে 7200 মাইনাস 900 পাই মাইনাস 900 পাই, এই যে 3 ছিল, এ 3 মান হলো 900 পাই। ভাই তাহলে y1 বের করতে হবে, তাহলে y1, তার মানে 1 নম্বর সেকশনের y1 কত? y1 1 নম্বর 100 কত? y1 মানে হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব। কিসের দূরত্ব? ভারকেন্দ্রের দূরত্ব। ভারকেন্দ্র এই পয়েন্টে আছে, তার মানে x অক্ষ থেকে দূরত্ব, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, তাই কিনা? জি ভাই। তাহলে এটা কিভাবে বের করবো? এইটুকু এইটুকু কিভাবে বের করবো? 60 প্লাস আর মাইনাস আচ্ছা 3 যদি বাই বাই। আচ্ছা, আমি যদি এইখান থেকে এই পয়েন্টের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এই যে 60 আর 60 120, মানে টোটালটুকু হলো আমাদের কত? 120। এখান থেকে এই যেটুকু বাদ দিতে হবে 4r/3 পাই, এটা বাদ দিলে যা আসে তাই। হ্যাঁ পাইতে হবে। 120 মাইনাস 4r, আর মানে হলো 60, 3 পাই। বাই 3 বাই হুম, তাহলে আসতেছে 94.54 হবে এখানে, 5। 94.54, ঠিক আছে। তাহলে এটা হলো 1 নম্বর সেকশনের y1, এই যে লিখলাম এখানে 94.54, ঠিক আছে। আর y2 মানে 2 নম্বর সেকশনের y2, 2 নম্বর ওটা বাই সেকশন 60। মানে এই রেক্টেঙ্গলটা, তো এর ভারকেন্দ্র আছে এইখানে, তাহলে y2 মানে x অক্ষ থেকে 60 দূরত্ব, এই যে এখান থেকে এইটুকু হলো 60, 60, তাহলে 60 লিখে ফেললাম। এবং এটাও কিন্তু পজিটিভ, এটাও পজিটিভ, কারণ আমি তো উপরের দিকেই যাচ্ছি, আমি উপরের দিকে যাচ্ছি, তাহলে পজিটিভ। তো 3 নম্বর সেকশন কোনটা? এই যে এই ফাঁকা কোয়ার্টার সার্কেলটা, তাহলে এটা ভারকেন্দ্র কোথায় আছে? এইখানে আছে। তাহলে y3 মানে এই x থেকে, তাহলে কত? 4r/3 পান না? 4r/3 পাই, তাই কিনা? জি ভাই। তাহলে এটা এই যে আমাদের এই যে কত 94, না এটা না, 4r/3 পাই আলাদা, 4, সরি 4r, আর কত? আর হলো 60, 3 পাই, তাহলে হচ্ছে 25.46। তাহলে এটা কি মাইনাস হবে না প্লাস হবে? এটা ভাই মাইনাস প্লাসই হবে হ্যাঁ ভাই। প্লাসই হবে, কারণ সব উপরের দিকে তো যাচ্ছে, y এর ভ্যালুটা উপরের দিকে পজিটিভ, এই তো লিখে ফেললাম।
এখন দেখি এটা হিসাব করলে কত আসে। তাহলে এই 900 পাই আর 900 বাট কেটে দিলাম। উপরে ধরে 900 পাই ইন্টু কত 94.54 প্লাস এই যে 7200 ইন্টু হচ্ছে 60 মাইনাস হচ্ছে 900 পাই ইন্টু হচ্ছে 25.43 ডিভাইডেড বাই 7200 87.14 বা 87.14। তাহলে এই যে এখানে রেজাল্টটা লিখে রেখেছি 87.5 আমাদের আসলো 14 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের এই এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা এভাবে সেন্ট্রয়েড বের করতে পারি। সেক্ষেত্রে মাইনাসও আসতে পারে, দেখেন রেজাল্ট, আবার কিন্তু এই যে ওয়াই ভারটা প্লাস আসতে পারে, এক্স ভারটা এখানে মাইনাস আসছে। তাহলে এই পাঁচটা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবেন। এইটা এই যে এইটা এবং এইটা, এই পাঁচটা ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভার কেন্দ্রতে সমস্যা থাকবে না। তাহলে ভার কেন্দ্রর ঝামেলা শেষ। এবার আমরা মোমেন্ট অফ ইনারশিয়ায় চলে যাব। তাহলে প্রথম কথা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বলতে কি বোঝায়। এই মোমেন্ট অফ ইনারশিয়া, দেখেন প্রথমে যদি আমি ইনারশিয়ার সংজ্ঞা বলি, ইনারশিয়ার বাংলাটা হচ্ছে জড়তা। তো জড়তা কাকে বলে, দেখেন এই যে একটা ক্যালকুলেটর আমি রাখছি, তাহলে এই ক্যালকুলেটর স্থির থাকবে সারা জীবন যদি আমি বাড়ি থেকে বল প্রযুক্ত না করি, তাই না? যদি আমি বাইরে থেকে বল না দেই, মানে নিউটনের প্রথম সূত্র অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ নিউটন অ্যাবাউট ডাইনামিক্স, মানে গতির, অ্যাবাউট মোশন। এখন এই বস্তু যে স্থির থাকবে, এই বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু জড়তা। আবার একটা বস্তু গতিশীল আছে, সেই বস্তুটা গতিশীল থাকতে চাইবে, সেই গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাটাও হচ্ছে জড়তা। তাহলে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার এবং গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি বা যে ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা বলি জড়তা বা ইনারশিয়া। তো এইখানে আছে মোমেন্ট অফ ইনারশিয়া। তো মোমেন্ট অফ ইনারশিয়াটা কি, এটা হচ্ছে বস্তুর ঘোরার সাথে সম্পর্কিত। ঘোরা, ধরেন একটা স্থির বস্তু কি আসলে স্থির থাকবে না ঘুরবে, মানে ঘুরতে চাইবে, কোনটা করতে চাইবে? স্থির বস্তু স্থির থাকতে চাইবে। এ কিন্তু ঘুরতে চাইবে না, তাই না? ঘুরতে চাইবে না। আবার একটা ঘুরন্ত বস্তু কিন্তু ঘুরতেই চাইবে, সে কিন্তু স্থির হতে চাইবে না। সে কি স্থির হতে চাইবে? চাইবে না। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়াটা হচ্ছে স্থির বস্তুর ঘুরতে না চাওয়ার প্রবণতাকে অথবা ঘুরন্ত বস্তুর স্থির না হওয়ার প্রবণতাকে। ঠিক আছে, তাহলে ঘুরন্ত বস্তুর স্থির না হওয়ার প্রবণতা ও স্থির বস্তুর না ঘোরার প্রবণতাকে আমরা বলি মোমেন্ট অফ ইনারশিয়া, ঘোরার সাথে সম্পর্কিত। তো এই মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে দুই প্রকার। মোমেন্ট অফ ইনারশিয়া দুই প্রকার, এই যে এখানে একটু লিখে রেখেছি। মোমেন্ট অফ ইনারশিয়া দুই প্রকার, একটা হলো মাস মোমেন্ট অফ ইনারশিয়া। মাস মোমেন্ট, দেখেন এখানে কিন্তু মাস মানে কি, ভর, মাস মোমেন্ট অফ ইনারশিয়া। একটা হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া। তো মাস মোমেন্ট অফ ইনারশিয়া হলে তার একক হয় কেজি মিটার স্কোয়ার, আর এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়ার একক হচ্ছে মিটার টু দি পাওয়ার 4। এরিয়া থাকলে মিটার, এখানে কেজি নাই, আর মাস মানে ভর, তার মানে কেজি মিটার স্কোয়ার, এটা খেয়াল রাখবেন। তো আমরা এখানে করব হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া। এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া, তো এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া দ্বারা কি বোঝায়? এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া দ্বারা বোঝায় যে একটা অ্যাক্সিসের সাপেক্ষে বস্তুর এরিয়ার ডিস্ট্রিবিউশনটাকে বোঝায়। এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া দ্বারা বস্তুর কোন একটি অক্ষের সাপেক্ষে, বা হচ্ছে অক্ষের চারদিকে কি পরিমাণ এরিয়া আমার আছে। ধরেন এই যে এখানে একটা অক্ষ আছে, এক্স অক্ষ, তাহলে এই অক্ষটার আপনার হচ্ছে সাপেক্ষে এই যে পাশে যে এই মানে এরিয়াটা আছে, এপাশে এই এরিয়াটা আছে, বুঝছেন? এপাশে এই এরিয়া, এপাশে এই এরিয়া, তাহলে এটা কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া। আবার এইখানে যদি এই যে দেখেন এবি একটা অ্যাক্সিস আছে, যদি এখানে এটাকে আমি ফিক্সড করি, এখন যদি এই বস্তুটাকে ঘোরাতে চাই, মানে ঘুরতে না চাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া। তো এর এই অ্যাক্সিসের সাপেক্ষে উপরে আমাদের কি পরিমাণ এরিয়া
এর ডিস্ট্রিবিউশনটা আছে। এটা হলো আমাদের এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া। তার মানে এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া থেকে আমরা এরিয়ার ডিস্ট্রিবিউশনটা দেখতে পারি। এরিয়ার ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতে পারি। তো আমরা এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া বের করার জন্য কয়েকটা ফর্মুলা আমাদের দেখা লাগবে। সেটা হচ্ছে প্রথমেই রেক্ট্যাঙ্গল। দেখেন রেক্ট্যাঙ্গলের ভারকেন্দ্র কোথায় আছে? এই মাঝখানে আছে, বুঝছেন? রেক্ট্যাঙ্গলের ভারকেন্দ্র কোথায় আছে? এই যে মাঝখানে। এবং এটার ভূমি বললাম বি, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আই সমান হচ্ছে আমাদের বি এইচ কিউব ডিভাইডেড বাই 12। আবার দেখেন এই যে ডট ডট বরাবর, ঘুমেতে তো চোখ অবস্থা খারাপ হয়ে যান ভাই। আচ্ছা, তাহলে এটা হলো রেক্ট্যাঙ্গল, তাই না? রেক্ট্যাঙ্গল। তাহলে রেক্ট্যাঙ্গলের ভারকেন্দ্র কোথায় থাকে? মাঝখানে থাকে। তাহলে এই ভারকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনারশিয়াটা কিন্তু কম হবে। দেখেন এই যে আমি যদি এই বরাবর বস্তুটাকে ফিক্সড করি, এই বরাবর, তাহলে এ পাশেও ভর আছে, এ পাশেও ভর আছে বা এরিয়া আছে, দুই পাশে কিন্তু এরিয়া আছে। অর্থাৎ এই মাঝখান বরাবর ধরে আমার ঘোরানোর জন্য কিন্তু বেশি শক্তি লাগবে না, খুব সহজেই ঘুরতে চাইবে, বুঝছেন? তাহলে আর এইখানে যে বি বরাবর এই যে ভূমি যে আছে, ভূমি বরাবর যদি আমি এটাকে ফিক্সড করি, তারপর যদি ঘুরাইতে চাই এই বস্তুটাকে, আমার এখানে কিন্তু শক্তির পরিমাণটা বেশি দেওয়া লাগবে। দেখেন কারণ এটা ভার হয়ে যাবে এক সাইডটা, তাহলে ঘোরাতেও কিন্তু আমার বেশি পরিমাণে কি দেওয়া লাগবে? হচ্ছে শক্তি দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এই কারণে আমাদের এই ভূমি বরাবর মোমেন্ট অফ ইনারশিয়াটা কম হবে, সরি বেশি হবে। আর এই ভারকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনারশিয়াটা কম হবে, কারণ এই বরাবর ফিক্সড করলে আমার ঘোরানোর জন্য কম পরিমাণ শক্তি লাগে। এই জন্য দেখেন যদি এই বরাবর নেই, তাহলে এই বরাবর কি আছে? বি আছে না? এই যে বি, তাহলে বির উপরে কিউব হবে না, যেটা লম্বালম্বি থাকবে। দেখেন এই বরাবর ধরলে লম্বালম্বি কি আছে? এইচ না, মানে লম্বভাবে 90 ডিগ্রি কোণ করে আছে এইচ। তার মানে এইচ এর উপরে কিউব হবে এই যে, তাহলে বিএইচ কিউব ডিভাইডেড বাই, আর যেহেতু এখানে কম হবে এই বরাবর, তাই আমরা বড় সংখ্যা দ্বারা ভাগ করলাম বিএইচ কিউবকে, যাতে এই ভ্যালুটা আলটিমেটলি ছোট চলে আসে। তাহলে বিএইচ কিউব ডিভাইডেড বাই 12। আবার যদি এই ভূমি বরাবর ধরি, সেক্ষেত্রে হবে বিএইচ কিউব ডিভাইডেড বাই 3। তো এখানে কিন্তু ভ্যালুটা অনেক বেশি চলে আসবে, কারণ আমার এখানে শক্তিটাও কি লাগবে? বেশি লাগবে। ভাই এই সূত্রটা বুঝেছেন কিনা? জি ভাই। এখন আমি যদি এই যে এই রেখা বরাবর বের করি সূত্রটা, যে এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কত এই বস্তুটার, এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষ, তাহলে এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া কি হবে? অথবা এই যে যদি এই অক্ষ বরাবর দেই, দেখেন তাহলে মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে আসলে কিন্তু আমার মোমেন্ট অফ ইনারশিয়াটা কম হবে, কারণ এই যে দুই সাইডই আছে, শক্তি কম লাগবে। তাহলে এইখানে যদি আমি মোমেন্ট অফ ইনারশিয়া আই বের করি, দেখেন তাহলে এই রেখার সাথে লম্বালম্বি আছে কে? বি না এইচ? এইচ। না ভাই, এইচ তো সমান্তরালে আছে, দেখেন এই যে এইচ সমান্তরালে, এইচ তো এটা, তাহলে কলমের সাথে সমান্তরালে আছে। আর লম্বভাবে আছে হচ্ছে আপনার বি, কারণ কলমটা আছে বি আছে বি। হ্যাঁ এই বরাবর, আর বিটা আছে এই বরাবর, এই যে লম্বালম্বি মানে 90 ডিগ্রি কোণ আছে মাঝখানে, দেখছেন মাঝখানে 90 ডিগ্রি কোণ। তাহলে এই বরাবর কি হবে? দেখেন যেটা লম্বালম্বি থাকবে, এই যে লম্বালম্বি আছে কোনটা? লম্বতে আছে হলো বি, তাহলে বির উপরে কিউব হবে, এইচটা ফাঁকা থাকবে। এবং যেহেতু এটা ভার কেন্দ্র দিয়ে আসলো, আমার বড় সংখ্যা দ্বারা 12 দ্বারা ভাগ করা লাগবে রেক্টেঙ্গলে, তাহলে এখানে মোমেন্ট অফ ইনারশিয়াটা কম চলে আসবে। আবার এইখানে যদি বের করি, দেখেন তাহলে এই রেখার সাথেও আমাদের লম্বভাবে আছে কিন্তু বি, তাহলে বির উপরে কিউব হবে, বি কিউব। আর এইচ এর উপরে কিউব হবে না, এইচ বি কিউব ডিভাইডেড বাই, এখানে 12 দ্বারা ভাগ করছি, এখানে 3 দ্বারা ভাগ করব, এইচ বি কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে বুঝেছেন কিনা এই রেক্ট্যাঙ্গলের আমরা যে ফর্মুলাগুলো ইউজ করলাম বা বের করলাম, দেখেন এটা বুঝেছেন কিনা? জি ভাই। আচ্ছা, তাহলে রেক্ট্যাঙ্গল গেল। এখন যদি ট্রায়াঙ্গেলটা দেখি, তাহলে এই যে সূত্র আমি দিলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো না বুঝলে কিন্তু আমি মোমেন্ট অফ ইনারশিয়ার প্রবলেম করতে পারবো না। এবার আসি আমি ট্রায়াঙ্গেলে। দেখেন ট্রায়াঙ্গেলে আমাদের
ভারকেন্দ্র থাকে এরকম একটা পয়েন্টে, এরকম একটা পয়েন্টে। তাহলে এই ভারকেন্দ্র বরাবর যদি বের করি, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া এই বরাবর, তাহলে এই বরাবর যদি বের করি, আমার এর সাথে লম্বভাবে আছে কোনটা, এইচ না বি? বি না, বি তো সমান্তরালে আছে, এই বরাবরের সাথে সমান্তরাল না বি? লম্বভাবে ওই আছে স্যার এইচ, সমান্তরাল লম্ব হয়ে গেছে এইচ। তাহলে যেটা লম্বভাবে থাকবে তার উপরে কিউব, তাহলে এই যে এইচ এর উপরে কিউব, বির উপরে তাহলে কিউব না, তাহলে বিএইচ কিউব ডিভাইডেড বাই, যেহেতু ভারকেন্দ্র বরাবর আমার কিন্তু এপাশেও এরিয়া আছে এপাশেও এরিয়া আছে, তো আমার রেজাল্টটা খুবই কম আসবে। তাহলে আমাকে বড় সংখ্যা 36 দ্বারা ভাগ করা লাগবে, খেয়াল রাখবেন 36 বড় সংখ্যা, আর বড় সংখ্যা দ্বারা ভাগ করলে আলটিমেটলি রেজাল্টটা কিন্তু কমে যায়। তাহলে এটা হবে বিএইচ কিউব ডিভাইডেড বাই 36, বিএইচ কিউব ডিভাইডেড বাই 36। আবার ধরেন এটা তো ভারকেন্দ্র, এই যে পয়েন্টটা, তাহলে এই বরাবর যদি আমি অক্ষ নেই, মানে এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটার ভারকেন্দ্র কত, তাহলে কত আসবে? তাহলে আই সমান কি আসবে? আই সমান এর সাথে এর সাথে লম্ব আছে কোনটা? বি কিউ বি কিউব। এই যে বি হচ্ছে লম্ব হবে, এই অক্ষ যদি হয় বি আছে এইভাবে, তার মানে বি কিউব হবে, তার মানে এইচ বি কিউব, যেহেতু ভারকেন্দ্র দিয়ে আসতেছে 36 দ্বারা ভাগ করতে হবে, খেয়াল রাখবেন, বুঝছেন? আবার যদি এই যে ভূমি বরাবর আসে, এই যে এই বরাবর ভূমি, তাহলে ভূমিটা কিন্তু আমাদের বি, লম্বভাবে আছে কি এইচ, তাহলে এইচ এর উপরে কিউব, এইচ এর উপরে কিউব, তারপরে 12 দ্বারা ভাগ করতে হবে, খেয়াল রাখবেন। তাহলে যদি আমাদের ত্রিভুজ হয়, যদি ভারকেন্দ্র দিয়ে আসে 36 দ্বারা ভাগ করব, যদি ভূমি বরাবর আসে তাহলে আমরা 12 দ্বারা ভাগ করব, ঠিক আছে? আর যদি এই যে মাথা দিয়ে আসে, মাথা এই যে মাথার এই বরাবর, এই বরাবর, তাইলে কি হবে? তাহলে লম্ব কোনটা? লম্ব হইতাছে কি ভাই এস? তাহলে লম্ব কোনটা? এইচ, তাহলে এইচ এর উপর কিউব হবে, কিউব হবে সাথে বি হবে, তাহলে বিএস কিউব ডিভাইডেড বাই 4, খেয়াল রাখবেন। মানে ট্রায়াঙ্গেলে আপনার 36 দ্বারা 12 দ্বারা এবং 4 দ্বারা ভাগ করা লাগবে, বুঝছেন? এইটা। আচ্ছা, যদি এই যে এই ট্রায়াঙ্গেলের এই মাথা বরাবর যদি বের করি, তাহলে আমাদের কি মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে? এই বরাবর বার করলে এখানে হয়ে আসবে লম্ব কোনটা? লম্ব হইতাছে বি, তাহলে বি খালি থাকো বি এস এইচ বি কিউব বাই 4 হবে। হ্যাঁ, এইচ বি কিউব ডিভাইডেড বাই 4 হবে, কারণ এই যে এই আমি বের করতেছি এই রেখার সাপেক্ষে, তাহলে এই রেখার সাপেক্ষে আমার লম্বভাবে আছে কিন্তু বি, এই যে লম্বভাবে আছে বি, আর এইচ কিন্তু সমান্তরালে, যেটা সমান্তরাল তার উপর কিউব হবে না, যেটা লম্ব তার উপর কিউব হবে, তাহলে কি হবে? এইচ বি কিউব ডিভাইডেড বাই 4, যেহেতু মাথার এই যে শীর্ষবিন্দু দিয়ে যাচ্ছে, তাই এটা কি হবে? 4 হবে। আশা করি এই ফর্মুলাটাও বুঝেছেন। তাহলে রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল সবাই বুঝেছেন কিনা? জি ভাই। বুঝছি ভাই। হুম, আচ্ছা, তারপরে এখানে আছে আমাদের সার্কেল। রানা অ্যাড হইছো? জি ভাই। জি রানা, মাঝে মধ্যে আসো ক্লাসে, তারপরে মাঝে মধ্যে দেখি না। কেন? ভাই ডিউটি থাকে, নাইট ডিউটি চলে এই সময়, এজন্য আর হতে হয় না। ডিউটি থাকলে তো ঝামেলা, তাই না? পরে কি রেকর্ড ক্লাস দেখো? দেখছিলাম ওই দিন। জি ভাই। সিরিয়ালি দেখো, ইনশাল্লাহ, বুঝছো? দেখতে হবে, দেখতে হবে, প্লাস প্র্যাকটিস করা লাগবে। বয়স তো পাইলা, তোমার বয়স কত আছে এখন? বয়স আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছি না। তো যদি সার্কেল হয় আমাদের, যদি সার্কেল হয় এরকম, যদি সার্কেল হয়, সেক্ষেত্রে দেখেন একটা সার্কেলের ভারকেন্দ্র কোথায় আছে? এই যে মাঝখানে আছে। তাহলে এই এই মাঝখানে যদি কোনো অক্ষ আসে, এই অক্ষের সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে পাই ডি 4 ডিভাইডেড বাই 64, খেয়াল রাখবেন। মানে টোটাল একটা সার্কেল থাকবে, তাহলে ভারকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া পাই ডি 4 বাই 64, তাহলে এই বরাবর পাই ডি 4 বাই 64, এটাও তো ভারকেন্দ্রের সাপেক্ষে এই বরাবর পাই ডি 4 বাই 64।
খেয়াল রাখবেন। এখন যদি সার্কেল না হয়, যদি সার্কেলকে অর্ধেক করে ফেলি, সেমি সার্কেল হয়, এই যে সেমি সার্কেল হলে তাহলে দেখেন এটা হলো এই যে এটুক সেমি সার্কেল, তাহলে এই যে এই বরাবর হলে হবে πd4/128, মানে 64কে 2 দ্বারা গুণ করা লাগবে, 64কে 2 দ্বারা গুণ করা লাগবে, মানে এটাকে ভাগ করা লাগবে 2 দ্বারা ভাগ করা লাগবে। কারণ এইখানে দেখেন একটা বৃত্তকে ঘুরাইতে আমাদের যে পরিমাণ শক্তি লাগবে, একটা সেমি সার্কেলকে ঘুরাইতে তো তার চেয়ে কম লাগবে, ঠিক না? কম লাগবে। এই কারণে এই যে, এবং এটা কিন্তু 2 ভাগের 1 ভাগ, এই জন্য 2 দ্বারা আমরা এটাকে কি করলাম, ভাগ করলাম। এখানে যতটুকু মোমেন্ট আমাদের লাগতেছে, এখানে ততটুকু মোমেন্ট আমাদের লাগবে না, 2 ভাগের 1 ভাগ কম লাগবে। তাহলে 64কে কি করলাম, বা এই টোটালটাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, নিচে 64 হয়ে গেল, 64 128 হয়ে গেল, πd4/128। তাহলে এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমাদের πd4/128। তারপরে এই যে এই বরাবর যদি আসি, এটা হলো আমাদের πd4/128, এটাও πd4/128। আবার এই যে এইখানে হচ্ছে কি থাকে, ভারকেন্দ্র থাকে একটা সেমি সার্কেলের, তাহলে এই বরাবর হচ্ছে আমাদের 0.11 r4, খেয়াল রাখতে হবে সবাইকে। এই সেমি সার্কেলের একদম তো মাঝখানে না, একটু উপরে, তাহলে এই বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 0.11 r4, 0.11 r4। আচ্ছা, তারপর এখানে আছে একটা কোয়ার্টার সার্কেল। তো কোয়ার্টার সার্কেলের আমাদের এখানে এই পয়েন্টে থাকে হচ্ছে আমাদের ভার কেন্দ্র, তাহলে এই ভার কেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া একটা হবে, আবার এই বরাবর একটা হবে, আবার এই বরাবর একটা আমি পেতে পারি, ভূমি বরাবর এদিকেও আমি একটা পেতে পারি। তো দেখি আমি যদি এই যে ভার কেন্দ্র বরাবর বের করি, দেখেন ভার কেন্দ্র বরাবর এখানে যখন সেমি সার্কেল ছিল তখন কি ছিল, 0.11 r4, এই যে ভার কেন্দ্র বরাবর। তো এটা তো আমি আরেকবার কেটে ফেলছি, অর্ধেক করছি, এই যে ভার কেন্দ্রই ছিল, এইখানেও তো একটা ছিল তাই না, এই যে এভাবে, কিন্তু আমি কেটে ফেলে দিছি। তাহলে 0.11 r4 ছিল এইখানে, এখানে 2 দ্বারা ভাগ করা লাগবে, কারণ এটা কোয়ার্টার সার্কেল, আর এটা ছিল আমাদের সেমি সার্কেল। তারপর যদি এই যে ভূমি বরাবর বের করতে চাই, তাহলে এটা হবে কি, πd4/256, মানে 128কে আরো 2 দ্বারা গুণ করা লাগবে, πd4/256। কারণ দেখেন এটা ছিল বৃত্ত 64, এটা সেমি সার্কেল, এটা 64 2 128, তারপর এটা আরো অর্ধেক সার্কেল, কোয়ার্টার সার্কেল, 128 হয়ে যাবে 256। তাহলে 0.11 একটা, আর πd4/100 256 একটা। তাহলে এই বরাবর পাইলাম, এখন এই বরাবর কি বের করা যাবে না? হুম, তাহলে এই বরাবর আবার কি হবে, এই যে বৃত্তের এখান দিয়ে আসলাম, তারপর 256 দ্বারা ভাগ করব, আর এই যে ভার কেন্দ্র দিয়ে আসলে আমরা এই যে এটা লিখবো 0.11 তাহলে এই ছিল আমাদের ফর্মুলা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার। তাহলে এগুলো বুঝতে পেরেছেন কিনা, যদি কারো সমস্যা থাকে বলেন। না ভাই, এগুলো হলেই হচ্ছে নাকি, আর তো লাগবে না? হ্যাঁ, না, এই কয়েকটা হলেই হবে। কয়টা সূত্র, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা সূত্র খুব ভালো করে বোঝা লাগবে। হ্যাঁ, নিজেদের মতো করে প্র্যাকটিস করে করে খুব ভালো করে বোঝা লাগবে। এবার আমি প্রবলেমে চলে যাই। দেখেন এখানে প্রথম প্রবলেমটা একটু বড় আছে, দেখি কি বলেছে এখানে প্রথম প্রবলেমটা। ভাই সবাই খেয়াল করেন, বলছে চিত্রের সেকশনটির আইএক্স ও আইওয়াই বের করো। তার মানে এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আই এবং ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া আই বের করো। তাহলে এই যে চিত্রটা আমাদের, এই চিত্রতে এক্স অক্ষ কোথায় আছে, এই যে এই রেখাটা হলো এক্স অক্ষ, আর ওয়াই অক্ষ কোথায় আছে, এই যে এই রেখাটা হলো ওয়াই অক্ষ। তার মানে এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর বের করব আই এক্স, ওয়াই অক্ষ বরাবর বের করব হচ্ছে আই ওয়াই, ওয়াই অক্ষ বরাবর বের করব আই ওয়াই। তাহলে প্রথমেই আমি ধরে নিচ্ছি আমি আই এক্স বরাবর বের করব। হ্যাঁ, কোন বরাবর বের করব, আমি আই এক্স বরাবর বের করব। আচ্ছা, দেখেন তাহলে সূত্রগুলো এখন আমি কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা একটু লক্ষ্য করেন। দেখেন তাহলে এক নাম্বারটা যদি আমি সমাধান করি, তাহলে আমি প্রথমে ধরলাম এক্স অক্ষ বরাবর বের করব। তাহলে এক্স অক্ষটা কোথায় আছে, এই যে
এই রেখা বরাবর আছে, তাহলে এটাকে আমি ফিক্সড করলাম, ঠিক আছে। এই রেখাটাকে আমি কি করলাম, ফিক্সড করলাম। তো দেখেন এই বস্তুটা কেমন। তো এই রেখা বরাবর বের করব আমি। নিচে দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল আছে, আছে না? আছে এখানে। তারপরে আহ, এই যে এরকম দেখেন একটা গোল্লা আছে এখানে ফাঁপা, যেটা ফাঁপা ফাঁপা থাকলে কি হবে, মাইনাস হয়ে যাবে, মনে রাখবেন ফাঁপা থাকলে কি হবে, মাইনাস হবে। এবং এই ছোট যে বৃত্তটা আছে তার রেডিয়াস দেয়া আছে 40 মিলিমিটার। তার রেডিয়াস কত, 40 মিলিমিটার। আবার এই যে এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 60 মিলিমিটার। তার মানে আমরা কি করতে পারি, আমরা এই যে এই পর্যন্ত আমরা টোটাল সলিড ধরে একটা সেকশন বলতে পারি, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি আমার এখানে কি নাই, আমার এখানে সার্কেল নাই, আমি প্রথমে ধরে নিচ্ছি এটাকে সলিড হিসেবে ধরে নিলাম। তাহলে সলিড হিসেবে ধরে এই জায়গা থেকে ভাগ করলাম। তাহলে এইটা হলো আমার একটা রেক্ট্যাঙ্গল, আর এই যে উপরের এটা হলো আমাদের একটা সেমি সার্কেল, ঠিক আছে। আর এই যে ফাঁপাটা আমি সলিড ধরে নিছিলাম, এবার ফাঁপাটাকে আমি বাদ দিয়ে দিব, তার মানে এটা 4 নম্বর সেকশন। তাহলে কয়টা সেকশন হলো আমাদের, 4টা। তাহলে এইটাকে আমি ধরলাম 1 নম্বর সেকশন। তারপরে এই যে ইয়েটা রেক্ট্যাঙ্গলকে ধরলাম 2 নম্বর সেকশন, সেমি সার্কেলকে 3 নম্বর সেকশন, ফাঁপাটাকে ধরলাম 4 নম্বর সেকশন। দেখেন সেকশন ধরাটা বুঝেছেন কিনা। আচ্ছা, তাহলে আমি তো বের করব এই বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আইএক্স, তাহলে আইএক্স হচ্ছে, দেখি কত আসে। তাহলে দেখেন 1 নম্বর সেকশন আমি যে এই অক্ষ বরাবর বের করব, তাহলে এই যে 1 নম্বর সেকশনের কোন এটা সূত্র কি হবে, এই বরাবর। এই বরাবর হইলে তো দেখেন ভাই আমি হবে এই বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, তাহলে এই বরাবর যদি 1 নম্বর সেকশন এই যে ট্রায়াঙ্গেল নিচে ট্রায়াঙ্গেলটা, তাহলে এটা কিন্তু ভূমি বরাবর গেল, তাই না? ভূমি বরাবর গেল। তাহলে ভূমি বরাবর কত, এই যে এইটুক 120 না, 120। আর এর সাথে লম্বভাবে আছে কোনটা, এই যে এইটুকু লম্বভাবে আছে 60 মিলিমিটার। তাহলে যেটা লম্বভাবে থাকে, দেখেন আমি বের করব এই অক্ষ বরাবর, লম্বভাবে আছে কোনটা আমার, এইটা। তাহলে এই যে 60 মিলিমিটার, তাহলে এর উপরে একটা কিউব হবে, এর উপর একটা কিউব হবে, আর 120-এর উপরে কিউব হবে না। তাহলে